তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এটা তোমাদের মডিউল 1 থেকে থাকছে। প্রশ্নটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো, আর ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতি বা ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা, সেখানে কি লিখবে? ফরাসি দার্শনিক মন্টেস্কু তার বিখ্যাত দ্য স্পিরিট অফ লস গ্রন্থে নাগরিকের ব্যক্তি স্বাধীনতার রক্ষার্থে সরকারকে তিনটি ভাগে ভাগ করেছে, বা সরকারের কাজকে তিনটি ভাগে ভাগ করেছে: আইন, শাসন ও বিচার। পৃথকীকরণের যে তত্ত্ব প্রচার করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানে, তা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নামে পরিচিত। অর্থাৎ সরকারের কাজকে তিনটে ভাগে ভাগ করেছে, বা সরকারের বিভাগকে তিনটে ভাগে ভাগ করেছে: আইন, শাসন আর বিচার। আর এই যে ভাগ, এটাই ক্ষমতার পৃথকীকরণ বা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নামে পরিচিত। আর এই নীতির মূল লক্ষ্য হলো এক জায়গায় ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকানো এবং সরকারি স্বৈরাচার রোধ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুরক্ষিত করা। এবার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, সরকারের তিনটি বিভাগ যখন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব পরিমণ্ডলে নিজ নিজ দায়িত্ব পালন করে এবং একটি বিভাগ অন্য কোনো বিভাগের কাজে কোনোভাবেই হস্তক্ষেপ করে না, তখন তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে। ব্ল্যাকস্টোন, ম্যাডিসন প্রমুখ চিন্তাবিদ এই নীতির প্রবল সমর্থন করেছেন। এই নীতির তিনটি প্রধান মূল নীতি রয়েছে। প্রথমত কি? একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ সরকারের একাধিক বিভাগে দায়িত্ব পালন বা তার সাথে যুক্ত থাকতে পারবে না। দ্বিতীয়ত, সরকারের একটি বিভাগ অন্য কোনো বিভাগের অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ বা তাকে নিয়ন্ত্রণ করবে না। তৃতীয়ত, একটি বিভাগ অন্য বিভাগের নিজস্ব কাজ সম্পাদন করবে না। সহজ কথায়, এই নীতি অনুযায়ী আইন বিভাগ কেন্দ্রীয় আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেই প্রণীত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পন্ন করবে। তারপর কি বলা হচ্ছে? ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। এই প্রশ্নটা এবারে বোঝো। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির কঠোর বা নিরঙ্কুশ প্রয়োগ ঘটেনি। ভারতের সংবিধান প্রণেতারা সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করায় এখানে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে এক নিবিড় ও অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে। সংবিধানে এই নীতির কোনো সুস্পষ্ট বা সার্বিক উল্লেখ নেই, তবুও কাঠামোগত দিক থেকে এর একটি পরোক্ষ উপস্থিতি রয়েছে। তবে সংবিধানের বেশ কয়েকটি ধারায় ক্ষমতা স্বতন্ত্রীকরণের আভাস সুস্পষ্ট। সংবিধানের 50 নম্বর ধারা, যেখানে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি আছে, অনুযায়ী জনস্বার্থ ও শাসন কার্যের ক্ষেত্রে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 122 এবং 212 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট বা রাজ্য আইনসভার অভ্যন্তরীণ কোনো কার্যকলাপে আদালত হস্তক্ষেপ করতে বা প্রশ্ন তুলতে পারবে না। অনুরূপভাবে 361 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও রাজ্যপাল তাদের সরকারি কাজের জন্য আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। বাস্তবে ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণের পরিবর্তে ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কার্যকর হয়েছে। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য হন এবং 75 নম্বর ধারা অনুযায়ী তারা তাদের কাজের জন্য আইনসভার নিম্নকক্ষের কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন। অন্যদিকে বিচার বিভাগ স্বাধীন হলেও শাসন বা আইন বিভাগের ঊর্ধ্বে নয়, তবে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতার মাধ্যমে সংবিধান বিরোধী আইন বাতিল করতে পারে। ভারতের সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলায় 1973 সালে এবং অন্যান্য রায়ে স্পষ্ট জানিয়েছে যে পরোক্ষ হলেও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ভারতীয় সংবিধানের মূল কাঠামোর একটি অপরিহার্য অঙ্গ। এবার উপসংহারে কি লিখবে? পরিশেষে বলা যায়, আধুনিক জনকল্যাণকামী রাষ্ট্রে এবং বিশেষত ভারতের মতো সংসদীয় গণতন্ত্রে মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আক্ষরিক প্রয়োগ সম্ভব নয় বা কাম্যও নয়। তাই এখানে তিনটি বিভাগের মধ্যে সম্পূর্ণ বিচ্ছিন্নতার পরিবর্তে
পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার ওপরে জোর দেওয়া হয়েছে। তবে স্বৈরাচার রোধ এবং নাগরিক অধিকার সুরক্ষার জন্য সংবিধানে ক্ষমতার পৃথকীকরণ ও পারস্পরিক নিয়ন্ত্রণের যে সুচিন্তিত ব্যবস্থা রয়েছে তা ভারতীয় গণতন্ত্রের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ছিল তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।